ডিলিমিটেশন যদি হয়, গৃহবলয়ে জিতে গেলেই সে দিল্লিতে সরকার গড়তে পারবে। এই যে জনগণনা এতগুলো বছর হয়নি, লাস্ট 2011 সালে হয়েছিল, এবং জনগণনা না করে ডিলিমিটেশন। বাঙালি মুসলিমের থেকে বিহারি বা উত্তরপ্রদেশের হিন্দুর বাচ্চার সংখ্যা বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে আশঙ্কা করছেন যে বাংলাকে 3 টুকরো করার পরিকল্পনা, এটার কি কোনো সত্যতা আছে? বাঙালি যে বিজেপি এমপি তাদেরই আর কোনো প্রয়োজন পড়বে না। বাংলায় ভোটের আবহ, আর তার মধ্যেই চর্চায় ডিলিমিটেশন। প্রশ্ন হচ্ছে, কি এই ডিলিমিটেশন? ডিলিমিটেশন হলে সমস্যা কোথায়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভোটের প্রচার করছেন, সেই মঞ্চ থেকেই সরাসরি বলছেন, অভিযোগ করছেন যে বিজেপি চক্রান্ত করছে। তার অভিযোগ, বিজেপি চাইছে এই ডিলিমিটেশন বিল এনে বাংলাকে 3 টুকরো করার, 3 ভাগ করার। এই আশঙ্কার কি আদৌ কোনো সত্যতা রয়েছে, বাস্তবতা রয়েছে? কথা হলো, আমাদের সঙ্গে রয়েছেন সৌম্য মণ্ডল। এই যে ডিলিমিটেশন, কেন সমস্যা, কেন এত বিতর্ক, কি মনে করছেন আপনি? ডিলিমিটেশন হলে পশ্চিমবঙ্গ সরাসরি গুজরাটি এবং হিন্দিভাষীদের কলোনিতে পরিণত হবে, অর্থাৎ উপনিবেশে পরিণত হবে। কেন এটা মনে হচ্ছে? ঠিক, তার কারণটা হচ্ছে যে যদি ডিলিমিটেশন হয় তাহলে গোবলয়ের সিট ব্যাপক পরিমাণে বাড়বে এবং তুলনামূলকভাবে অহিন্দি রাজ্যগুলোর সিট কমে যাবে। ঠিক আছে, তার কারণটা কি? কারণটা হচ্ছে, যারা দর্শকরা আছেন তারা যদি সার্চ করেন গিয়ে চাইল্ড পার ওম্যান, অর্থাৎ প্রত্যেক মহিলা পিছু কতগুলো করে সন্তান ভারতের কতগুলো আছে এবং বিভিন্ন রাজ্যের কতগুলো আছে, সেগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলার, তামিলনাড়ুর, কেরালার আমাদের হচ্ছে 2-এর কম। অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই যে গোবলের যে রাজ্যগুলো, তাদেরটা হচ্ছে 3-এর কাছাকাছি, হয় 3-এর বেশি বা 3-এর সামান্য নিচে। ঠিক আছে, অর্থাৎ কিনা যে পপুলেশন গ্রোথ সেটা ওদের বেশি হয়েছে। ডিলিমিটেশন হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। কেন স্বাভাবিক প্রক্রিয়া? সেটা হচ্ছে যেহেতু জনসংখ্যা বাড়ে আর কি, বা কমে, তার ভিত্তিতে আসন নির্ধারণ করার জন্য এই সীমানা নির্ধারণটা করতে হয়। ঠিক, ফলে এটা আগে 10 বছর পর পর হতো, কিন্তু এটা 1972-73 ইন্দিরা গান্ধী এনে এটা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয় তার কারণটা বুঝতে হবে। তখন জন্ম নিয়ন্ত্রণের কথা চলছিল, আমরা জানি পপুলেশনের একটা বড় সমস্যা আমাদেরকে বোঝানো হয়েছিল। এবং যদি ডিলিমিটেশন হয় তাহলে যারা পপুলেশন নিয়ন্ত্রণ করছে তাদের সিট কমে যাবে, যারা পিছিয়ে আছে পপুলেশন নিয়ন্ত্রণে তাদের সিট বেড়ে যাবে। তাহলে যারা পপুলেশন নিয়ন্ত্রণ করছে, যেমন বাঙালি, যেমন তামিল, যেমন আমাদের কেরালার মানুষজন, তারা নিরুৎসাহিত হবেন জনসংখ্যা নিয়ন্ত্রণে। সেটা যাতে না হয় তার জন্য ইন্দিরা গান্ধী ডিলিমিটেশন বন্ধ করেন এবং এটাকে পিছিয়ে দেন। তারপরে ডিলিমিটেশন ওই আইনটা যেদিনকে শেষ হয় সেটা ছিল অটল বিহারী বাজপেয়ীর সময়। অটল বিহারী বাজপেয়ীও এটা বোঝেন যে যদি ডিলিমিটেশন হয় তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণটা ধাক্কা খাবে, তো ফলত তিনি আরো পিছিয়ে দেন। এবার এটা 2026 সালের পরে হওয়ার কথা। এই সময়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে গোবলয়ের যে জনসংখ্যা নিয়ন্ত্রণ সেটা করা যায়নি। তারা এখনো 3টে 4টে 5টা করে বাচ্চা নিচ্ছে। অনেকে মুসলিমদের উপরে দোষ দেয়। আমি বলবো আপনারা চেক করে দেখুন, বাঙালি মুসলিমের থেকে বিহারি বা উত্তরপ্রদেশের হিন্দুর বাচ্চার সংখ্যা বেশি। তো সৌম্য, আমি একটু থামাচ্ছি তোমাকে। এই যে জনগণনা এতগুলো বছর হয়নি, লাস্ট 2011 সালে হয়েছিল, এবং জনগণনা না করে ডিলিমিটেশন বা মহিলা সংরক্ষণ বিল, এই যে এগুলো চালু করে দেওয়ার এই যে কথাবার্তা চলছে, বিরোধীরা বলছে চক্রান্ত, এইগুলো কি কোথাও কি একটা উদ্দেশ্য কাজ করছে? কারণ বারবার বিজেপির বিরুদ্ধে যেটা অভিযোগ অন্যান্য বিরোধী দলগুলি তুলেছে, যে বিজেপি আসলে সংবিধান সংশোধন করতে চায়, সংবিধানটা বদলে ফেলতে চায়। সেই কারণেই কি তারা নিজেদের আসন সংখ্যা বাড়ানোর একটা চেষ্টা করছে, যাতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলির সাংসদরা রয়েছে তাদের ভোট না দিলেও যাতে তাদের যে আসন, তাদের যে সাংসদ, তাদেরকে দিয়েই তারা যাতে সংবিধানটা চেঞ্জ করে ফেলতে পারে? কি মনে হয়? আচ্ছা, প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই যে 2011-এর পরে জনগণনা হয়নি, 21 সালে করোনার জন্য হয়নি, 27 সালে হবে। কিন্তু নতুন জনগণনার ভিত্তিতেও যদি ডিলিমিটেশন হয় তাহলেও পার্থক্য কিছু হয় না। কারণ 2011 থেকে 27 সাল পর্যন্ত বাঙালির যা জনসংখ্যা বেড়েছে তার থেকে অনেক বেশি জনসংখ্যা বেড়েছে বিহার, ইউপি। ঠিক আছে, ফলত ব্যাপারটা একই হবে। মোদ্দা কথাটা হচ্ছে গোবলয়ের জোরে
বেসিক্যালি ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে গুজরাটিরা শাসন করে, গুজরাটি পুঁজিপতিরা শাসন করে গো বলার মাসেল পাওয়ারের জোরে। ঠিক আছে, অর্থাৎ গুজরাটি এবং হিন্দি বলায় একটি উপনিবেশবাদ এখানে চলে। আমাদের যে পুঁজি, আমাদের যে রেভিনিউ, সেটা শোষণ করে আসলে গো বলায় ঢালা হয়। আমাদের যে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটার জন্য আমি মনে করি না, এবং আমি এটা ডেটা দিয়ে প্রমাণ করতে পারি, তার জন্য বিধান রায়ের কংগ্রেস সরকার হোক বা বামফ্রন্ট সরকার হোক বা তৃণমূল সরকার হোক, তারা যতটা দায়ী তার থেকে অনেক বেশি দায়ী হচ্ছে কেন্দ্র সরকার, গুজরাটি ডমিনেটেড কেন্দ্র সরকার, যাদের পলিসিটাই থেকেছে 47 সালের পরে, যে তারা আমাদেরকে শ্রমিক এবং কাঁচামাল সাপ্লাইয়ের হাবে পরিণত করবে, পূর্ব ভারতটাকে উপনিবেশে পরিণত করবে, এবং পশ্চিম ভারতটাকে অর্থাৎ গুজরাটিদের বা আমাদের পশ্চিম সাইডটাকে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজ করবে, ঢেলে সাজাবে। তারপরেও আমাদের যে সমৃদ্ধি আছে, এটা যে ঐতিহাসিকভাবে আমাদের যে সমৃদ্ধি, তার ক্ষয়ে ক্ষয়ে যেটুকু রয়েছে সেটা। ফলত ডিলিমিটেশন যদি হয়, তাহলে এবার যেটা হবে যে গো বলয়ে জিতে গেলেই সে দিল্লিতে সরকার গড়তে পারবে। বাঙালি যে বিজেপি এমপি, তাদেরই আর কোনো প্রয়োজন পড়বে না। সে তৃণমূল তো ছেড়ে দিলাম, সিপিএম তো ছেড়ে দিলাম, বা অন্যান্য রাজ্য তো ছেড়ে দিলাম, শুধুমাত্র গো বলয় যদি তারা জেতে, গো বলয় জিতলেই তারা দিল্লিতে তারা সরকার করবে, এবং তারা ঠিক করে দেবে যে তুমি বাবাকে বাবা বলবে না, পিতাশ্রী বলবে, তোমার মাতৃভাষা কি হবে, তুমি দুপুরবেলা মাছ ভাত খাবে না, ধোগলা পাপড়ি চাট খাবে, সেটা ওরা ঠিক করে দেবে। হ্যাঁ, মানে এটা আমি হয়তো একটু এক্সাজারেট করে বললাম, কিন্তু মোটামুটি ব্যাপারটা হচ্ছে সেটা। এবং আমাদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ যদি 100 টাকা ট্যাক্স দেয়, তাহলে 79 টাকা সে ফেরত পায় কেন্দ্রের কাছ থেকে। সাউথের রাজ্যগুলো 30-40 টাকা করে ফেরত পায়। অন্যদিকে আমাদের গো বলয়, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এরা 100 টাকা ট্যাক্স দিলে কেউ 250 টাকা, কেউ 300 টাকা, কেউ 700 টাকা এরকম করে ফেরত পায়। অর্থাৎ আমাদের শোষণ করে কেন্দ্র সরকার গো বলয়টাকে সাজাচ্ছে। হ্যাঁ, এবার গুজরাটও 26 টাকা পায়, কিন্তু বিষয়টা হচ্ছে গুজরাটের পুঁজিপতিদেরকে ট্যাক্স ছাড় দেওয়া হয়। গুজরাটি পুঁজিপতিরা দেশের টাকা মেরে দিয়ে বিদেশ পালাচ্ছে, ওরা যে খালটা তৈরি করছে সেটা আমাদের ট্যাক্স দিয়ে ভরানো হচ্ছে, সাউথেরটা দিয়ে ভরানো হচ্ছে, পশ্চিমবঙ্গ দিয়ে ভরানো হচ্ছে। বা নর্থ ইস্ট হয়তো অনেক বেশি পায়, কিন্তু নর্থ ইস্ট থেকে যে পরিমাণে প্রাকৃতিক সম্পদ শোষণ হয়, বা আসামের যে তেলের খনি আছে তার রেভিনিউ কে পায়, সেটাও তো গুজরাটি মারোয়ারিরাই তো ব্যবহার করে। সুতরাং গুজরাটি মারোয়ারিরা এই ভারতটাকে, তাদের একটা অন্যান্য জাতিগুলোকে একটা উপনিবেশে পরিণত করেছে। এবার এখানে একটা বোঝার দরকার যে গুজরাটি মারোয়ারিদের ন্যারেটিভ হচ্ছে ভারত একটা একক দেশ, কিন্তু আসলে ভারতের সংবিধানের প্রথম ধারায় আছে ইউনিয়ন অফ স্টেটস। স্টেট মানে কি? রাষ্ট্র। ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ বাঙালি, তামিল বা হিন্দি ভাষীরা বা পাঞ্জাবিরা, আমরা আলাদা জাতি, আলাদা স্টেট, আমাদের একটা ইউনিয়ন আছে, ইউনিয়নটার নাম হচ্ছে ইন্ডিয়া। দুর্ভাগ্যবশত এই ইউনিয়ন গভর্নমেন্টের হাতে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা আছে, যেটা থাকার কথা নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই তাদের হাতে এমন ক্ষমতা আছে যেটা করার জন্য তারা এগুলো, এই ঔদ্ধত্যগুলো তারা দেখাতে পারছে। এবার স্বাধীনতা সংগ্রামের সময় আমরা দেখেছি যে মারোয়ারি গুজরাটিরা সবসময় চেয়েছে কি এককেন্দ্রিক রাষ্ট্র, কারণ ওদের হাতে কেন্দ্র থাকবে, সবাইকে ওরা নিজেদের ছাঁচে ঢালতে চায়, হিন্দুস্তানে ঢালতে চায়। এটাই কিন্তু সুভাষ ভার্সেস গান্ধী বা চিত্তরঞ্জন দাসের অন্যতম একটা ফাইটের ইস্যু। হ্যাঁ, যারা বাঙালি, যারা তামিল, তারা সবসময় চেয়েছে প্রদেশের হাতে অতিরিক্ত ক্ষমতা। হ্যাঁ, একটা ইউনিয়ন গভর্নমেন্ট, তার হাতে প্রতিরক্ষা, যোগাযোগ, মুদ্রার পররাষ্ট্র থাকবে। 80-র দশকে একটা কনক্লেভ হয়, আনন্দপুর শাহী কনক্লেভ, সেখানে বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা যায়, সেখানে একটা রেজলিউশন হয়, রেজলিউশনটা হচ্ছে আনন্দপুর শাহী রেজলিউশন। সেখানে যেটা প্রস্তাব করা হয় যে কেন্দ্র সরকারের হাতে প্রতিরক্ষা, যোগাযোগ, মুদ্রা, পররাষ্ট্র থাকবে, আর বাকি সমস্ত কিছু রাজ্যের হাতে থাকবে, সমস্ত কিছু আইন সে বানাবে, অর্থাৎ আমার হাতে বেশি ক্ষমতা। কিন্তু মারোয়ারি গুজরাটিরা সবসময় যেটা বলে যে না, কেন্দ্রকে শক্তিশালী করতে হবে, নাহলে দেশ দুর্বল হবে। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে দুটি রাষ্ট্র আছে, একটি রাশিয়া, অন্যটি আমেরিকা। রাশিয়া এবং আমেরিকার প্রত্যেক যে স্টেট আছে ওই ফেডারেশনের আন্ডারে,
প্রত্যেকের নিজস্ব সংবিধান আছে, প্রত্যেকের নিজস্ব নাগরিকত্ব আছে। আপনি যদি আমেরিকার লস অ্যাঞ্জেলসে জন্মান তাহলে আপনার দুটো নাগরিকত্ব হয়, একটা যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিকত্ব, আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের নাগরিকত্ব। লস অ্যাঞ্জেলসে আলাদা সংবিধান আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আলাদা সংবিধান আছে। রাশিয়ার যে প্রদেশগুলো আপনারা যদি দেখেন, যেমন হচ্ছে চেচেনরা যেখানে আছে, তাতাররা যেখানে আছে, বা এই যে ইউক্রেন থেকে যেটাকে ঢোকানো হলো গণভোটের মাধ্যমে, প্রত্যেকের আবার পররাষ্ট্র মন্ত্রক পর্যন্ত আছে। আপনি যদি গিয়ে দেখেন তাদের সেনাবাহিনী আছে নিজস্ব। আমরা ভাবতে পারি হ্যাঁ যে পশ্চিমবঙ্গের নিজস্ব সংবিধান, নিজস্ব নাগরিকত্ব, নিজস্ব সেনাবাহিনী, এটা আমরা তো ভাবতে পারি। আমেরিকার সেনাবাহিনী নেই কিন্তু বাকিগুলো আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটো দেশ যদি তাদের প্রদেশের হাতে বা রাজ্যের হাতে বা স্টেটের হাতে এত বেশি ক্ষমতা থাকে, হ্যাঁ, তাহলে কেন্দ্রকে শক্তিশালী করলে দেশ শক্তিশালী হবে, ভারত শক্তিশালী হবে। এই কথাটা এই ধারণাটা ভুল ধারণা, একটি মিথ্যা ধারণা। এবং এটি মারোয়ারি গুজরাটি পুঁজির একটি ন্যারেটিভ। কারণ ওরা চায় নিজেদের ঢঙে পুরো দেশটাকে এক জায়গায় বাঁধতে, যেটা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভাষা, আমাদের যে কালচার, আমাদের যে ফুড হ্যাবিট, সেটাকে ধ্বংস করতে চায়। এখন যে এই ডিলিমিটেশনটা এটা বলছেন তারই একটা অংশ। অবশ্যই, কারণ এই ডিলিমিটেশন হচ্ছে আসলে একটা চেকমেট করে দেওয়া। হিন্দুস্তানের যে লক্ষ্য তারই একটা অংশ। হ্যাঁ, ইন্দিরা গান্ধী বুঝেছিলেন, তাই এটাকে পিছিয়ে দিয়েছিলেন, কারণ জনসংখ্যার ওই ব্যাপারটা ছিল। তারপরে অটল বিহারী বাজপেয়ী পিছিয়েছেন। মোদী সরকারের উচিত হয় এটাকে পিছিয়ে দেওয়া, নয়তো সংবিধান সংশোধন করা, যাতে উত্তরপ্রদেশ 100টা সিট নেই, 200টা সিট নেই, আমাদের আপত্তি থাকবে না, আমাদেরকেও 100টা 200টা ইকুয়াল সিট দিতে হবে, মণিপুরকেও তাই দিতে হবে। সমতা রাখতে হবে। প্রত্যেক কটা রাজ্য তাদের ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ কেন্দ্রে পাঠাবে। এই যদি হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, অথবা এটাকে ভবিষ্যতের জন্য আবার ঠেলে দিক। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে আশঙ্কা করছেন যে বাংলাকে 3 টুকরো করার পরিকল্পনা, এটার কি কোনো সত্যতা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা আজকে বলছেন। এই একই জিনিস আপনারা যদি দেখেন, বাংলা পক্ষ তার আগে থেকে বলছে। শুধু বাংলা পক্ষ ছাড়াও অন্যান্য যে বুদ্ধিজীবীরা আছেন তারা 1.5-2 বছর আগে থেকে এই কথা বলছে। কিভাবে এটার সঙ্গে যুক্ত, কিভাবে সম্পর্কযুক্ত যদি একটু বলেন। আসলে এই ডিলিমিটেশনের সাথে সাথে ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের পাহাড় বলুন বা অন্যান্য যে ডিসপুটেড অংশগুলো আছে তাদেরকে ওরা একটা বিচ্ছিন্নতাবাদ জাগাতে চাইছে। এটা ঠিক যে বাঙালিদের দ্বারা বাকিরা ডমিনেটেড, কিন্তু আমাদের এই স্টেটটা তো মেজরলি বাঙালি ডমিনেটেড একটা রাজ্য। সেখানে অন্যান্য ভাষাভাষী, অন্য কালচারের যারা আছেন তাদের রেভিনিউ তাদের কাছে বেশি খরচা হওয়া উচিত, সেই দাবিগুলো জাস্টিফাই। কিন্তু বিজেপি যেটা করছে শুধুমাত্র বাঙালিকে দুর্বল করার জন্য, বিজেপি যেটা করছে এটাকে আসলে এই বিচ্ছিন্নতাবাদকে চাগার দিচ্ছে শুধুমাত্র বাঙালিকে দুর্বল করার জন্য। এবং যখন ডিলিমিটেশন হবে তখন ওরা ব্যাপকভাবে কিন্তু এই সিটগুলোকে আবার পুনর্গঠন করবে এবং নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি যে নন বেঙ্গলি যে ইনফিল্ট্রেশন পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গ কিন্তু এটা ভাষাভিত্তিক রাজ্য। হ্যাঁ, 70% যদি কমে যায়, 70%-এর থেকে যদি কমে যায় বাঙালি পপুলেশন, তাহলে আমরা আর ভাষাভিত্তিক রাজ্য থাকবো না। এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। যেইভাবে নন বেঙ্গলিরা, মূলত হিন্দিভাষীরা পশ্চিমবঙ্গে এসে থাকছেন, কাজ করছেন, থাকুন, কাজ করুন, তো অসুবিধা নেই। তো তারা এখানে দীর্ঘদিন না থেকেও তারা এখানে ভোটার কার্ড বানিয়ে নিচ্ছেন, আমাদের চাকরিগুলোতে নকল ডোমিসাইল বানিয়ে ঢুকে যাচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু ভূমি সন্তান সংরক্ষণটা করছেন না, তিনি নোটিশ জারি করে কাদের চাপে আবার প্রত্যাহার করবেন। এটাও কি ভোটের অঙ্কের জন্য হচ্ছে? ভোটের রাজনীতি কাজ করছে? অবশ্যই, এমন একটা পপুলেশন বেড়ে গেছে যারা হিন্দিভাষী, তাদের ভোটের দিকে তাকে খেয়াল রাখতে হচ্ছে। কিন্তু এটা তো বুঝতে হবে যে আমরা যদি ভাষাভিত্তিক যদি রাজ্য হতে চাই তাহলে 70%-এর কম আমরা হয়ে গেলে এটা টিকবে না। কখনো কোনো তামিল বা আমরা যাদেরকে মাদ্রাসি বলি বা কোনো পাঞ্জাবি বাঙালিকে বলেছে যে বাংলা না বললে বাংলাদেশে যাও, হিন্দি না বললে বাংলাদেশে যাও? কেউ কখনো বলেনি। কিন্তু এটা হিন্দিভাষীরা এটা বলে, হ্যাঁ, যে হিন্দি না বললে বাংলাদেশে চলে যাও। পশ্চিমবঙ্গে নাকি বাংলা বলা যাবে না, হিন্দিতেই কথা বলতে হবে। কারণটা হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে হিন্দিটা হচ্ছে ন্যাশনাল রাষ্ট্রীয় ভাষা,
ভারতের ভাষা হচ্ছে হিন্দি, হুম সুতরাং যাদের মাতৃভাষা হিন্দি তারা এটাকে মনে করে এটা তাদের জমিদারি, এটা তাদের দেশ। আমরা যারা বাংলাভাষী আমরা হচ্ছি তাদের অনুগ্রহে আছি, আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা তো আমরা টলারেট করতে পারি না। ডিলিমিটেশন হলে বাঙালি বিপন্ন হবে, বাঙালির ভাষা, বাংলার কালচার এটা ধ্বংস হবে। আমরা উপনিবেশে পরিণত হব, আমাদের অর্থনীতি, আমাদের শিল্প, আমাদের চাকরি, সমস্ত কিছু হিন্দিরা এবং গুজরাটি পুঁজি ডমিনেট করবে।